নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই অর্থাৎ সপ্তাহের 5টা দিন সোম থেকে শুক্র আমরা হাই টকে মিলিত হই। গতকাল বছরের প্রথম দিনে একটু অন্যরকম হাই টক আপনারা দেখেছেন, কিন্তু আজকে আবার সেই রাজনৈতিক আলোচনা। আর রাজনীতির ময়দানও তো বেশ খানিকটা উত্তপ্ত। একে তো এটা ভোটের বছর, অর্থাৎ 2024 লোকসভা ভোটের বছর। সুতরাং সেই ভোটকে কেন্দ্র করে নানান কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে পালিত হচ্ছে, পালন করা চলবে। এখন ভোটের দিন তারিখ এখনো পর্যন্ত ঘোষণা না হলেও ভোটের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা। কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ঘটনা ভারতের বুকে, দেশের বুকে ঘটছে, রাজ্যের বুকেও ঘটছে, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। একদিকে যেমন কামদুনি মামলা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে ছিল এবং সেই সুপ্রিম কোর্টে মামলাটি এই মুহূর্তে সেটিকে স্থগিত করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের তরফের এবং রাজ্যের তরফের বক্তব্য শুনতে চেয়েছে আদালত, সর্বোচ্চ আদালত। সুতরাং সেই বক্তব্য পাওয়া গেলে তারপরে আবার সেই মামলার শুনানি শুরু হতে পারে, এরকমটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এটা যেমন আজকের একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, তেমনি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অবশ্যই গোটা দেশ জুড়ে এই মুহূর্তে যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে, সেই বিক্ষোভের আগুন ট্রাক চালক, বাস চালক, যারা দূরপাল্লার বাস চালান তাদের তরফ থেকে। কারণ হিট অ্যান্ড রান মামলায় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতায় যে নতুন রিভাইজড যে নিয়মটি আনা হয়েছে, আগে 2 বছরের সাজা ছিল, এবার 10 বছরের সাজা, অর্থাৎ কাউকে ধাক্কা মেরে যদি কোনো চালক পালিয়ে যান তারই পরিপ্রেক্ষিতে বিক্ষোভে সামিল হয়েছেন ট্রাক চালক, বাস চালকরা। অন্যদিকে মণিপুরের অবস্থাও একেবারেই আবার অশান্ত। থৌবল সহ ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর এবং ককচিং, এই 5 জেলায় আবারও কারফিউ জারি করা হয়েছে। উপত্যকা আবারও অশান্ত হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম 4 জনের মৃত্যু হয়েছিল এবং গুলিতে মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই বিষয়টিকে সামনে রেখে আবারও অশান্তির পরিবেশ ছড়িয়েছে গোটা মণিপুর জুড়ে। অর্থাৎ বছরের শুরুতেই যেমন জাপান সম্মুখীন হলো একটা মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের, তেমনি বেশ কিছু উত্তেজনা কিন্তু আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে। এদিকে আবার রাজ্যে আরেকটি বিষয়ের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। আজকে টেট পরীক্ষার্থীরা, যারা টেট চাকরি প্রার্থী, তারা আবার পথে নামলেন, বিক্ষোভ করলেন এবং সেই বিক্ষোভে সামিল হলেন বেশ কয়েকশো পরীক্ষার্থী। সেই ছবিটাও আমরা যেমন দেখতে পেলাম, তেমনি ট্রাক চালক মালিকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের রেশ এসে পড়ল এই রাজ্যেও, এমনকি কলকাতা শহরেও সেই বিক্ষোভের আঁচ টের পাওয়া গেছে বেশ। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে শুরু হয়েছে নানান রকম জল্পনা কল্পনা। নবীন প্রবীণ বিতর্ক নিয়ে দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। সেই জল্পনা ইতিমধ্যে বেশ খানিকটা ফুলে ফেপে সামনে চলে এসেছে। সংবাদ মাধ্যমের আলোচনারও বিষয় হয়েছে সেটি। বিষয়বস্তু হিসেবে যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছেন। তবে বিধায়ক তাপস রায় আজকে, এবং দলের মুখ্য সচেতক বটে বিধানসভায়, তিনি বলেছেন যে আমাদের দলের অন্দরে কোনো রকম দ্বন্দ্ব নেই। তাহলে এই দ্বন্দ্ব বিভিন্ন নেতা নেত্রীর বক্তব্যে যেরকমটা ফুটে বেরোচ্ছে, যা নিয়ে আলোচনার কেন্দ্রে তারা চলে আসছেন, একদিকে কুণাল ঘোষ, অন্যদিকে তাপস রায়, এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছেন, কোথাও নারায়ণ গোস্বামী মন্তব্য করছেন। এই সমস্ত মন্তব্যগুলো নিয়ে বেশ কিছুটা জল্পনা কিন্তু শাসক দলের, অর্থাৎ রাজ্যের শাসক দলের অন্দরমহলেও। বছরের শুরুটা এইভাবেই হয়েছে, আর এই সব বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। যারা আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তাদের সঙ্গে পরিচয় অবশ্যই করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র স্বপন পাল, আইনজীবী স্বপন পাল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন, কিন্তু তার আগে একটু আমাদের দর্শকদেরও দেখিয়ে নিতে চাই যে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কোন কোন বিষয়গুলো আমাদের আজকের আলোচনার মধ্যে আসবে, দেখে নেব। নতুন বছরের শুরুর দিনেই আবার উত্তপ্ত মণিপুর। কুকি মেইতেই গোষ্ঠী সংঘর্ষের জেরে থৌবল জেলায় ফের চলল গুলি, মৃত্যু হল 4 জনের, গুরুতর আহত আরও 4। হিংসার জেরে ফের উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে মণিপুর প্রশাসনের তরফ থেকে। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে জাতি সংঘর্ষের জেরে চলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত 200 জন। নতুন বছরের প্রথম দিনেই আবার হিংসা ছড়ালো মণিপুরে। সোমবার বিকেলে থৌবলের লিলং জেলায় গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, সেনার পোশাক পরে অন্তত 25 জন জঙ্গি হাজির হয় গ্রামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে বিশাল অঙ্কের টাকা দাবি করে তারা। প্রতিবাদ করায় বাড়ির এক সদস্যের দিকে গুলি চালায় জঙ্গিরা।
জমায়েত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গ্রামবাসীরা। জানা যায় সেই সময় জনতার দিকে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা, সেখানে মৃত্যু হয় 4 জনের। যদিও লিলংয়ের বাসিন্দাদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। একটি ভিডিও পোস্ট করে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। একদিকে যখন মণিপুরে নতুন করে অশান্ত পরিস্থিতি, অন্যদিকে কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। মূলত নতুন ন্যায় সংহিতা বিলে হিট অ্যান্ড রান মামলায় যে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তার বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ থেকে অবরোধ। এ রাজ্যেও পড়েছে তার প্রভাব, বাদ যায়নি কলকাতা। মঙ্গলবার সকাল থেকে কলকাতা বন্দর এলাকার বিভিন্ন অঞ্চলে ট্রাক ড্রাইভাররা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। পাশাপাশি খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ট্রাক চালকদের প্রতিবাদে। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে গার্ডেন রিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয় ব্রেস ব্রিজ দিয়ে। হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও পড়েছে প্রভাব। এর ফলে সকাল থেকে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। লোকসভা নির্বাচনের আগে একদিকে যখন বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে কেন্দ্র, তখন রাজ্য রাজনীতিও সরগরম শাসক দলের অন্দরমহলের কোলাহলে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই নবীনের নিশানায় প্রবীণেরা। দিনভর দলের মধ্যেই আক্রমণের মুখে পড়লেন একের পর এক প্রবীণ নেতা। মমতা ও অভিষেকের মতপার্থক্য নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন চলছে কয়েক মাস ধরেই জল্পনা শাসক মহলে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সোমবার সেই বিরোধ নিয়ে মুখ খুলে নবীন প্রজন্মের আক্রমণের মুখে পড়েছেন প্রবীণ নেতা তথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একইভাবে নবীনদের তীরে বিদ্ধ হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো তাবড় নেতারাও। সেই সূত্রে শাসক দলের শীর্ষস্তরের ঘরোয়া বিবাদ বছরের প্রথম দিন প্রকাশ্যে যে মাত্রা পেয়েছে তা একদিকে যেমন সাম্প্রতিক অতীতে বিনোদী, তেমনি ভবিষ্যতে আরও জটিলতা বাড়ানোর ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্র সরকার অস্বস্তিতে পড়তে পারেন এরকম কিছু ইস্যুও দেশ জুড়ে উঠছে, আর সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের শাসক দল যারা, তাদের অন্দরমহলের বেশ কিছু বিষয়। আজকে একটি বিষয়ের কথা উল্লেখ করতে ভুলে গেলাম, যে পোস্টার দেখতে পাওয়া যাচ্ছিল বিকল্প রাজনীতি, সেই পোস্টার আবারও পড়েছে আজকে, এবং এটি পড়েছে নদিয়া জেলার রানাঘাটে। সেখানে ছয়লাভ হয়ে গিয়েছে এই পোস্টারে, আবার বিকল্প রাজনীতি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ বিকল্প রাজনীতি নিয়ে পোস্টার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সুতরাং সেটাও কিন্তু রাজ্যের একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে আজকের খবরের শিরোনামে। আমরা এইসব নিয়েই আলোচনা করব। আমি শুরুতে একটুখানি দেশের দিকে নজর রাখতে হবে অবশ্যই। আমাদের সঙ্গে আরও এক অতিথি যোগ দিয়েছেন, ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। স্বাগত জানাই আপনাকে সুস্মিতাদি। তবে আমি শুরু করব অবশ্যই যে এই বিতর্কটা, যে বিতর্ক শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। একদিকে কুকি মেইতেই জনজাতিদের নিয়ে যে গোলমাল, সেই মণিপুরের গোলমাল এখনো পর্যন্ত মিটছে না, এবং সেখানে যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেহেতু তাদের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। অন্যদিকে ট্রাক চালক, বাস চালকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভও বেশ খানিকটা অস্বস্তি তৈরি করেছে এই মুহূর্তে। তাই কি আমি সেই জায়গাটাতে একটুখানি যাব। লোকসভা নির্বাচনের আগে এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় শুরু করবেন। মণিপুরে হামলার পরিপ্রেক্ষিতে ছিল শান্তম, মণিপুর হাইকোর্ট একটি অর্ডার দিয়েছিল, যে অর্ডারে বলা হয়েছিল মেইতি যারা মূলত হিন্দু তাদের জন্য সংরক্ষণ করা হবে। তারপরেই কুকিরা সেই নিয়ে অশান্তি শুরু করে, সশস্ত্র প্রতিবাদ শুরু করে, এবং এই প্রতিবাদটা একসময় জাতি দাঙ্গার রূপ নেয়। সঙ্গে মূলে আছে সুপ্রিম কোর্টের অর্ডারকে না মানার একটা প্রবণতা, এবং তার প্রতিবাদ করতে গিয়ে ভায়োলেন্ট প্রতিবাদ করার একটা প্রবণতা। আবার এক্ষেত্রেও আপনি স্পষ্ট বললেন, মণিপুরে কালকে যে হামলা হয়েছে সেই হামলায় কিছু সশস্ত্র মানুষ ঢুকে নিরীহ গ্রামবাসীদের হত্যা করেছে, এবং যাদের হত্যা করেছে তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যে 4 জনের নাম সামনে এসছে। তো এটা খুব স্পষ্ট যে এটা সন্ত্রাসবাদীদের আক্রমণ সাধারণ মানুষের ওপর, ঠিক যেমন সন্ত্রাসবাদীরা পার্লামেন্টে আক্রমণ করেছিলেন সাধারণ সাংসদদের ওপর। এবং তখন আমরা দেখেছিলাম কংগ্রেস থেকে রাহুল গান্ধী কার্যত সন্ত্রাসবাদীদের পক্ষে কথা বলেছিলেন তারা চাকরি পাচ্ছেন না বলেই সংসদে হামলা করেছেন।
সেটাই যদি যুক্তি হয় সংসদে হামলা করার, তাহলে ইন্দিরা গান্ধীকে তার সিকিউরিটিরা তার বাড়িতে কংগ্রেস আমলে গুলি করে হত্যা করেছিল, তাদেরও একটা কারণ ছিল। রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধীকেও সন্ত্রাসবাদীরা, তামিল সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল, তাদেরও একটা কারণ ছিল। সন্ত্রাসবাদকে কার্যত রাহুল গান্ধী জাস্টিফাই করেছেন, যে রাহুল গান্ধীর পিতা এবং তার ঠাকুমাকে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। কংগ্রেস দলটা কতটা নিচে নামতে পারে তার একটা দৃষ্টান্ত তৈরি করেছেন রাহুল গান্ধী। এত একটা মহান দল, ভারতের স্বাধীনতা সংগ্রামে এত বড় ভূমিকা, তারা আজকে সন্ত্রাসবাদীদের পক্ষে কথা বলছে, এবং যেখানেই সন্ত্রাসবাদ হচ্ছে এবং সাধারণ মানুষের উপর আঘাত আসছে সেখানেই সন্ত্রাসবাদীদের হয়ে কার্যত ওকালতি করার দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। মানুষ বুঝতে পারছে না শান্তম, এই রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের কোনো নেতা, নাকি কোনো বিদেশি রাষ্ট্রের মদতে তিনি ভারতবর্ষকে অশান্ত করার খেলায় নেমেছেন, কারণ ভারতবর্ষের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের এই দেশ বিরোধী চক্রান্তই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এবং ট্রাক ড্রাইভারদের আন্দোলনটা একই ব্যাপার। আরে হিট অ্যান্ড রান মামলায় 2 থেকে 10 বছরের সাজা হয়েছে, মানুষ দুহাত তুলে একে সাধুবাদ জানাবেন। যারা এই ধরনের অপরাধ করে, এটা অপরাধীরাই এই আন্দোলনটা করছে, এটা স্পষ্ট ভাষায় বলছি। হিট অ্যান্ড রান করে ট্রাক ড্রাইভাররা পালিয়ে যাবে আর তাদের সাজা দেওয়া যাবে না, তাদের কম কম সাজা দিতে হবে। আমি আশ্চর্য হব না 2 দিন বাদে রাহুল গান্ধী যারা হিট অ্যান্ড রান করেন তাদের পক্ষেও বলতে পারে তাদের রোজগার নেই বলে দারিদ্র্যের জন্য তারা হিট অ্যান্ড রান করে পালিয়ে যাচ্ছেন। রাহুল গান্ধীর যুক্তি, তিনি যেভাবে সংসদের সন্ত্রাসবাদকে সমর্থন করেছেন, সন্ত্রাসবাদের সবচেয়ে বড় সমর্থক আজ কংগ্রেস, এটা অত্যন্ত দুর্ভাগ্য। ভারতের প্রধান বিরোধী দল সন্ত্রাসবাদকে সমর্থন করছে, প্রধান বিরোধী দল কার্যত পাকিস্তানের দোষ হচ্ছে, প্রধান বিরোধী দল কার্যত চীনকে সমর্থন করছে। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের, এবং ভারতের গণতন্ত্রের এটা দুর্ভাগ্য। লোকসভা নির্বাচনের আগে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেরকমটা বললেন যে লোকসভা নির্বাচনের আগে বারবার কিন্তু নিশানায় চলে আসছেন বিরোধীরা, কারণ যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পিছনে বিরোধীদের মদত আছে, এই রকম অভিযোগও কিন্তু দেশের যারা শাসক শিবিরের মানুষজন তাদের তরফ থেকে ওঠে। আমি বিরোধী বলিনি, কংগ্রেস বলেছি। হ্যাঁ, আমি কংগ্রেস বলেছি, কোন বিরোধী সব বিরোধী বলি। বেশ, আপনি কংগ্রেস বলেছেন, সেই কারণে সুস্মিতাদি 2-3বার আঙুল তুলেছেন। হ্যাঁ, অবশ্যই আসবে, টার্ন আসবে আপনার সুস্মিতাদির। আমি ভেবেছিলাম স্বপনদার কাছে যাব, কিন্তু তার আগে আমাকে একবার সুস্মিতাদির কাছেই বোধহয় যেতে হবে, কারণ একেবারে সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মণিপুরে হিংসার ঘটনা কিংবা যে ট্রাক চালকদের যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ, তার মধ্যে কি কংগ্রেসের এখনো পর্যন্ত কোনো রকম তাদের কোনো অংশগ্রহণ আছে? সুস্মিতা বিশ্বাসের কাছে আসবো, 2 মিনিট আনইন্টারাপ্টেড। বিষয়টা হচ্ছে, আমি সবাইকে আগে প্রথমে দর্শকদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার তরফ থেকে যারা কো প্যানেলিস্ট আছে তাদেরকেও জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, নীলাদ্রি বাবু যেদিনকে আসবে আপনি সেদিনকে বলবেন বিজেপির 2 জন উপস্থিত আছে, রাজনৈতিক বিশ্লেষক বলবেন না। আর ওনার একটাই এজেন্ডাটা হচ্ছে কংগ্রেস বিরোধিতা করা। ভালো, উনি কংগ্রেসকে ফোকাসে আনেন, আলোচনা করতে চান কংগ্রেস সম্বন্ধে, ভালো। কংগ্রেস সম্বন্ধে যত আলোচনা হবে, কংগ্রেস এত বড় একটা প্রাচীনতম দল, তা সে দিনে দিনে ফ্লারিশ করবে। তা সুতরাং এদের মতো লোকেদের আলোচনাই তো ফ্লারিশ করবে, ঠিক আছে, ওকে। এইবার আসা যাক টপিকে, যে আজকে আমরা প্রত্যেকে ভারতবাসী যারা যারা আছি প্রত্যেকেই জানি এই কুকি এবং মেইটেইদের যে মণিপুরে যে ঘটনাটি দীর্ঘদিন ধরে চলছে, এই কেন্দ্রীয় সরকার যে একটা অপদার্থ সরকার, যারা কিনা জাতি দাঙ্গা ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বপ্ন দেখার থেকে তারা জাতিভেদের উপরে বেশি বিশ্বাস করে, এখানেও কুকি এবং মেইটেইদের মধ্যে যেই ডিফারেন্স তৈরি করেছে, সেই ডিফারেন্স তাদের নিজস্ব একটা ফয়দার জন্য। কেন? কুকিরা পার্বত্য অঞ্চলে বাস করে, সেখানে অ্যাবান্ডেন্ট অফ মিনারেলস পাওয়া যায়, সেই মিনারেলস এর জায়গাটাকে আদানিদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে এই কুকি সম্প্রদায়কে উচ্ছেদ করতে চাইছে এই কেন্দ্রীয় সরকার, এবং তার বিরুদ্ধেই এই লড়াই। আজকে যে সন্ত্রাসবাদীরা ঢুকে হামলা করেছে তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি আমরাও দাবি করি। আজকে যে কথাটা নীলাদ্রি বাবু বললেন যে কংগ্রেস সর্বদা বিরোধী হিসাবে দেখা যাচ্ছে, যে তারা মানে সন্ত্রাসবাদীদের পক্ষে কথা বলছে,
আমি একটু মনে করিয়ে দিতে চাই নীলাদ্রি বাবুকে। নীলাদ্রি বাবু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর কথা বললেন, অবশ্যই সেখানে কিছু প্রবলেমস ছিল বলেই সেখানে তাদেরকে হত্যা করা হয়েছিল। তামিলদের সাথে যেই প্রবলেমটা ছিল সেটা তো ছিল। ইন্দিরা গান্ধীর শিখেদের যে প্রবলেমটা ছিল সেটা ছিল, প্রবলেম ছিল না তা তো বলা যাবে না। কিন্তু সন্ত্রাসবাদীদের রাহুল গান্ধী ডিফেন্ড করতে চায়নি। যারা সন্ত্রাসবাদী যাদেরকে বলে, সন্ত্রাসবাদীর ডেফিনেশনটাকে শিখে আসুক নীলাদ্রি বাবু। তারা কিন্তু সংসদে ঢুকে জাস্ট ভয় দেখানোর জন্য এই ঘটনাটা করেছিল, তাদের বেকারত্বের কথাটা তুলে ধরার জন্য। তারা কিন্তু কারোর উপর হামলা করে কাউকে মেরে যায়নি, তারা একটা গ্যাস জাস্ট ফোম ছিটিয়েছিল। এবং তারা যে কথাটা বলেছিল তার উত্তরে রাহুল গান্ধী বলেছিল যে তাদের বেকারত্ব এবং ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, যেভাবে মূল্যবৃদ্ধি, তার জন্য আজকে মানুষের এই প্রতিবাদ। তাই বলে সন্ত্রাসবাদীদের পক্ষে কিন্তু তিনি বলেননি, তিনি বলেছেন কারণটা কি, রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। আপনি যদি ডিস্টর্টেড করে কথা ব্যাখ্যাটাকে অন্যভাবে দেন তাহলে সেখানে আমার কিছু করার নেই, আমি খুব দুঃখিত। বেশ, সুস্মিতা বিশ্বাসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি আসবো, ক্রস ডিসকাশনে আসবো নীলাদ্রি, আসবো অবশ্যই। না, আমি আশ্চর্য হয়ে গেলাম শান্ত। ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর হত্যাকেও সুস্মিতা জি জাস্টিফাই করলেন, প্রবলেম ছিল বললেন। না, জাস্টিফাই করিনি। আমি আসবো, আমি ক্রস ডিসকাশনে এখন যাচ্ছি না, আমি আনইন্টারাপ্টেড পর্বে রয়েছি। কেউ কারণ যদি খুঁজতে যেত তাহলে সে হয়তো রিজনটা সেটাই বলতো। এখানে রিজনটা বলেছে, এখানে কিন্তু সন্ত্রাসবাদীদের পক্ষে বলা হয়নি। আপনি জিনিসটাকে কথাটাকে আমি স্বপন পালের কাছে আসবো আনইন্টারাপ্টেড পর্বে, আনইন্টারাপ্টেড পর্বে আসবো। আমি ক্রস ডিসকাশনের উপর এখন আস্তে বিরোধিতা করেছেন সুস্মিতা দি, একদম সুস্মিতা বিশ্বাস একদম ঠিকঠাক বিরোধিতা করেছেন। বেশ, উত্তেজিত হবে। বেশ, আমি আনইন্টারাপ্টেড পর্বে রয়েছি। আমি এবার স্বপন পালের কাছে সুস্মিতা দি, শান্ত হন। সুস্মিতা দি, শান্ত হন। আমরা বিতর্কের মধ্যে করি। প্লিজ, স্বপন পাল, আপনার আনইন্টারাপ্টেড 2 মিনিট। দেখুন, কোনোভাবেই কোনো মতেই সে যে কোনো রাজনৈতিক দলই করুক না কেন, আমি মনে করি সন্ত্রাসবাদীদের সমর্থন করা উচিত নয়। সে কংগ্রেস হোক, সিপিএম হোক, টিএমসি হোক, বিজেপি তো একদম কঠোর বিরোধী। আজকে মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে, যে সন্ত্রাসবাদীরা গরিব নিরীহ মানুষের কাছে গিয়ে টাকা দাবি করছে, না দিতে পারলেই তাকে মেরে ফেলা হচ্ছে। এই ঘটনাকে যারা সমর্থন করছে তারা আমার মনে হয় পরোক্ষভাবে সন্ত্রাসবাদীদেরকে সমর্থন করছে। এবং এটাও মনে হতে পারে যে এরা সন্ত্রাসবাদীদেরকে পরোক্ষভাবে সমর্থন শুধু করছে না, মদত দিচ্ছে এবং তারাই করাচ্ছে কিনা মণিপুরে এই গন্ডগোলগুলো, এটাও ভাববার বিষয় হয়ে যাচ্ছে। আমি কতগুলো বিষয় আপনাদের বলবো। আজকে খুব সুন্দর টপিকটা আছে যে কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের ডানকুনি বা বিভিন্ন জায়গায় ট্রাক ধর্মঘট হচ্ছে। আমি কতগুলো, ধরুন একজন অ্যাক্সিডেন্টে কেউ যখন মারা যায়, বা কোনো ড্রাইভার বা ট্রাক চালক হোক, লরি চালক হোক, যে কোনো গাড়ি ড্রাইভার দুর্ঘটনাবশতই তাকে যখন অ্যাক্সিডেন্টে সে মারা যায়, তাদের ক্ষেত্রে পুলিশ কি সেকশন দেয় 279, 304 আর হচ্ছে 427। আগেকার যে ছিল, মানে 1800 সালের যে বলবো ব্রিটিশ পিরিয়ডের যে আইনগুলো ছিল, তাতে যে আইনগুলো ছিল, এই যে 279 কি ছিল, 6 মাস মাত্র জেল আর হচ্ছে 1000 টাকা মাত্র ফাইন। মারা গেল ভদ্রলোক অ্যাক্সিডেন্টে, তারপরেও তার হচ্ছে এই সাজা। 304 অনিচ্ছাকৃত খুন, মানে বেপরোয়াভাবে তাকে ঘটনা ঘটিয়ে ধাক্কা দিয়ে তাকে মারি ফেলা, কি হবে 2 বছরের জেল। এটা বেলেবেল সেকশন। 427 তাই 50 টাকার উপর যদি ক্ষতি হয় তাহলে তার ক্ষেত্রে আনবে আর 2 বছরের জেল হবে, আর অর্থদণ্ড হতে পারে। তার মানে কেউ ট্রাক চালক হোক বা কেউ লরি চালক বা যে কোনো ব্যক্তি তাকে অ্যাক্সিডেন্ট করে মারলো, হিট অ্যান্ড রানের ক্ষেত্রে মারলো, মেরে তাকে সঙ্গে সঙ্গে কোর্টে চলে আসলো, বেল নিল, ডাং করে চলে গেল। যেহেতু বেলেবল সেকশন, পুলিশ অ্যারেস্টও করতে পারছে না অনেক ক্ষেত্রে, যেহেতু এটা বেলেবল সেকশন, নন কনক্লুজিবল অফেন্স আছে। তো এই যে ঘটনা দিনের পর দিন চলছে, একজন ট্রাক চালক মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে, আমি সব চালকদের কথা বলবো না, কিছু ট্রাক চালকদের কথাই বলবো, যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে 3বার 4বার অ্যাক্সিডেন্ট করে মেরে দিচ্ছেন। তো এই ঘটনা দিনের পর দিন। এই যে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদেরকেও পৃথিবীতে নয় ভারতবর্ষ বাঁচার অধিকার আছে, যেটা আগে কোনো সরকার এই দৃষ্টিকোণটা ভাবেনি। একজন লোক যদি মারা যেত, তার গরিব পরিবারটা ধসে যেত। এই আমাদের মোদী সরকারই তার ক্ষতিপূরণ হিসাবে ন্যূনতম 5 লক্ষ টাকায় ক্ষতিপূরণের কথা বলেছে, এটা মোদী সরকারই করেছে। এবং আজকে যে আইনের সংশোধন এসছে, রাষ্ট্রপতি যে সই করেছে, এতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে
এইভাবে যদি তাকে মারা হয় বা মরে যায়, সেক্ষেত্রে যদি ট্রাক চালক মদ খেয়ে ট্রাক চালক যদি অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়, তার ক্ষেত্রে যথাযথ শাস্তি হবে। এবং সেক্ষেত্রে শুধু ওই 1000 টাকা বা 500 টাকা ফাইন দিয়ে হবে না, তার জন্য ব্যাপক পরিমাণে ক্ষতিপূরণের কথা আইনে বলা হয়েছে, এবং সেগুলো নন বেলেবল সেকশনের কথা বলা হয়েছে। কারণ সে কোর্টে আসবে, সঙ্গে সঙ্গে বেল নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে, আবার তারপরে পরে একটা অ্যাক্সিডেন্ট করবে। মানে বছরে দেখা যায় অনেক লরি চালক বা বাস চালক তারা 3টে 4টে 5টা করে অ্যাক্সিডেন্ট করে বসছে। অর্থাৎ এগুলো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এগুলো ভাববার বিষয় আছে। তার জন্য যে করা আইন এনেছে আমি মনে করি এটা সঠিক। আর কিছু কিছু ট্রাক চালকদেরকে এইভাবে পথ অবরোধ করা হচ্ছে। কিছু দল আছে যারা ভোটের স্বার্থের জন্য গিনিপিগ দেওয়ার জন্য, যেহেতু বিরোধিতা করতে হবে, বিরোধিতার জন্য বিজেপিকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। বেশ, স্বপন পাল বিরোধীদের মদতের কথা বলছেন এর পিছনে। আমি মণিপুরের হিংসার ঘটনা এবং এই ট্রাক চালকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ঘটনা, এইটা নিয়েই একদম শুরুতে রয়েছি। আমি জয়দেব ঘরের কাছেও যাব 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে। তবে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে মণিপুরের ঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 200, আর ঘর ছাড়া 60,000-এরও বেশি মানুষ। সুতরাং অবস্থাটা কিন্তু খুব একটা সুবিধের নয়। লোকসভা ভোটে এর প্রভাব পড়তে পারে কি? প্রভাব পড়তে পারে ট্রাক চালকদের এই ধর্মঘট বা বিক্ষোভের? ঠিক সেই জায়গাটা থেকে আমি আসছি জয়দেব ঘরের কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। ন্যায় দণ্ড সংহিতায় যে আইনের কথা বলা হয়েছে, সেই আইনে কি আমাদের যে মিনিস্টার, নেতা, মন্ত্রী অজয় মিশ্র টেনি, যার ছেলে আশিস মিশ্র কৃষক আন্দোলনের সময় কৃষকদের গাড়ি চাপা দিয়ে পিষে মেরে চলে গেছিল, সেই নেতার ছেলেটারও কি বিচার হবে? এই আইনটা কি শুধু গরিব ওই ট্রাক চালকদের ওপরে? গরিব ট্রাক চালক রাস্তায় পেটের দায়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা করে এবং সেটা নিশ্চিতভাবে তাদের সাবধান করা উচিত এবং তাদের জন্য কঠোর আইন প্রয়োগ। কিন্তু আইনটা কি সবসময় গরিব মানুষদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য? কারণ যে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তার ছেলে আশিস মিশ্র টেনি, তাহলে তাকেও তো 10 বছরের জেল দেওয়া উচিত। তাহলে এই ন্যায় দণ্ড সংহিতা আশিস মিশ্র, যে কিনা মন্ত্রী বিজেপির ক্যাবিনেটের, মোদির পাশের লোক, খাস লোক, কৃষক আন্দোলনে দেশের খেটে খাওয়া কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরে দিল, তাকে কই ধরলো না? এই আইন তার ওপরে লাগু হবে না? এই আইনে সে বিচার পাবে না, ধরা পড়বে না এবং তার সাজাও হবে না। শুধু আইনগুলো বেছে বেছে দেশের গরিব মানুষদের জন্য, আজকে ঋণ খেলাপিদের জন্য কোনো আইন হয়নি। ন্যায়দণ্ড সংহিতায় লোন ওয়েভ অফ করে দেওয়া হবে। ন্যায়দণ্ড সংহিতায় কেউ যদি ব্যাংকের টাকা চুরি করে নিয়ে বা লোপাট করে দিয়ে চলে যায়, মোদি বাবু সযত্নে তাকে ওয়েভ অফ করে দেবে, তার ঋণটা মুছে দেবে, সাজা দেবে না। গরিব মানুষ যদি টাকা নিয়ে দিতে না পারে, মোদি বাবু তার ঘাটটাকে মটাং করে মটকে দেবে। এই দেশে আইন কানুন সর্বনেশে, যা কিছু আইন সব গরিবের জন্য, গরিবের বিরুদ্ধে, গরিবকে পিষে মারার জন্য, গরিবকে শেষ করার জন্য। এই ন্যায়দণ্ড সংহিতার কোন আইনটা নেতা, মন্ত্রী, মন্ত্রীর ছেলে বা তার ক্যাবিনেট মিনিস্টার, এমএলএ, এমপি হবে না। আর ডবল ইঞ্জিনের সরকার মণিপুরে চলছে, আগুন জ্বলবে না তো কি? মানুষ শান্তিতে থাকবে। যেখানে যেখানে ডবলের ইঞ্জিন, সেখানে সেখানে জাতি দাঙ্গা, সেখানে সেখানে যেখানে, হ্যাঁ ওই তো, চোরকে আটকাতে পারি না, চুরি আটকাতে পারি না, গৃহস্থকে দোষ দিই। ও স্বপন বাবু, চুরি হলে পুলিশের ব্যর্থতা নয়। বিরোধিতা করা শুধু বিরোধিতা করার জন্য, চামচাগিরি ভালো করে দেখবেন না, একটু বেলচাগিরি করুন। আপনার বাড়িতে চুরি হলে চোরটাকে পুলিশের কাজ না আপনার লোকদের জন্যই। এই কি মূর্খ মানুষ রে বাবা, আমাকে একটু চেক আপ
আপনার থেকে বড় মুখ্যমন্ত্রী পৃথিবীতে আর কেউ আপনাকে নেই। একটা পরিষ্কার কথা বলি, আপনার মতো চুরি পরিষ্কার হলে আমি বলে দিচ্ছি যে আপনার মতো শাস্তি মূর্খ আর দেওয়ার কেউ নেই। দায়িত্বটা কার? ঠিক আছে, দায়িত্বটা তো কাল চিলে নিয়ে গেছে, চিলের পিছনে ছুটছেন। পড়াশোনা করুন, আগে দেখুন, জানুন, তারপরে সরকারের। আপনারা তো আপনি সন্ত্রাসবাদীর উপর জবলিং দায়িত্ব দিয়ে ইন্ডিয়াকে ঘুরে দিচ্ছেন। আসুন, আপনারা তো দেখে আসুন, মানুষের উপর তারপরে দায়িত্ব দিয়ে বলবেন। দিচ্ছেন, জনগণের উপরে বেশ, দায়িত্ব বেশ, দিয়ে বেশ, দিচ্ছেন বেশ, আপনারা। বেশ, বেশ। চুরি করবে, চোরকে ধরবে পুলিশ। আমি আপনি আসবো, বলছেন অবশ্যই না, আসবো, অবশ্যই আমি ক্রস ডিসকাশনে আসবো, কেন? ক্রস ডিসকাশনে আসবো, চারটে ক্রস ডিসকাশনে আসবো, লাগাচ্ছি। ক্রস ডিসকাশনে সেই আসবো। জন্য একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিতে হবে। আমি সেই ক্রস ডিসকাশনে অবশ্যই ফিরে আসবো। দুই পক্ষেরই বলবার আছে, মানে স্বপন পালেরও বলবার আছে, অবশ্যই জয়দেব ঘরেরও বলবার আছে, অবশ্যই সুস্মিতা বিশ্বাসের বলবার আছে, অবশ্যই নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়েরও বলবার আছে অবশ্যই। কিন্তু ক্রস ডিসকাশন পর্বে আসবো বিরতির পর। বিরতির ওপারে ফিরে আসছি। আর একটা কথা একটুখানি মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ নয়, আমরা যুক্তিযুদ্ধই করবো। বিরতি, ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর আরো একবার স্বাগত জানাবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, স্বপন পাল এবং সুস্মিতা বিশ্বাসকে আমাদের আলোচনায়। আর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আনইন্টারাপ্টেড পর্বে ছিলাম, মাঝে মধ্যে দু চারটে টুকটাক ক্রস ডিসকাশন হয়ে গিয়েছে অবশ্যই। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে মণিপুরে এই যে দীর্ঘদিন ধরে যে অশান্তিটা চলছে, 2022 সালের 3রা মে মাসের 3 তারিখ জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর তাদের একটি কর্মসূচি ঘিরেই অশান্তির সূত্রপাত হয়। এবং তারপর একটু আগে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেরকমটা বললেন যে মণিপুর হাইকোর্ট মেইতেইদের তপশিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টা নিয়ে রাজ্যকে ভাবতে বলে, বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপর জনজাতির যে সংগঠনগুলো, অর্থাৎ কুকি, জো, এই সমস্ত যে জনজাতির সম্প্রদায় ভুক্ত যে সংগঠন, যাদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা রাস্তায় নামেন। এবং মূলত যেটা নীলাদ্রি বললেন যে মণিপুরের আদি বাসিন্দা হচ্ছেন এই মেইতেই জনগোষ্ঠী, এবং তারা হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী, তারাও রাস্তায় নামেন। এরপর থেকে সংঘর্ষ আর থেমে থাকেনি। ইতিমধ্যে 60,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া। এটা তো সত্যি সত্যি একটা চিন্তার বিষয়। এবং নিহতের সংখ্যা 200, আরও 4 যোগ হলো তার মধ্যে। এটা মানে সত্যি সত্যি এই বিষয়টাকে কি কন্ট্রোল করতে পারছে না রাজ্য সরকার, নাকি কেন্দ্রের হস্তক্ষেপটা এখানে দরকারি? ঠিক সেই জায়গাটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে ট্রাক চালক মালিকদের যে শাস্তি বাড়ানো হয়েছে। হিট অ্যান্ড রান তো অত্যন্ত গরিহিত একটি অপরাধ, সেটা 2 বছরই হোক বা 10 বছরই হোক। রাস্তায় নেমে বিক্ষোভ, সেই বিক্ষোভটাকে সামাল দিতে পারছে না বিভিন্ন রাজ্য সরকার, সেটাও একটা চিন্তার বিষয় নয় কি? আমি ঠিক সেই জায়গাটাতে একটুখানি প্রশ্নটা আনতে চাই আর কি। সুস্মিতা বিশ্বাস আঙুল তুলেছিলেন, হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে এই যে হিট অ্যান্ড রান, এটা একটা গুরুতর অপরাধ, অবশ্যই অপরাধ। নিশ্চয়ই। কিন্তু বিষয়টা হচ্ছে এই ন্যায় সংহিতা বিলটা মানে যখন আনা হলো, 149 জন সাংসদকে সংসদ থেকে বের করে দিয়ে বিলগুলো পাস করা হলো, 3টে বিল, কে পুরো আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্ট, সেই 3টে অ্যাক্টকে পুরো তুলে দিয়ে নতুন ভাবে আনা হলো বিল। আজকে যে বিলটা ন্যায় সংহিতাতে যেটা বলেছে যে হিট অ্যান্ড রানে যে গুরুতর সাজা, যেটা 10 বছরের সাজা এবং 7 লক্ষ টাকা জরিমানা, বিষয়টা হচ্ছে যেটা জয়দেবদা বলেছে, এটা একটা ভাইটাল পয়েন্ট, যে অজয় মিশ্রের ছেলের কি শাস্তিটা হবে? এইরকম কোনো মানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা মন্ত্রিসভার সাংসদ, তাদের কি শাস্তি হবে? তাদের শাস্তি হবে না। এই গরিব মানুষগুলো যারা করে কমে খায়, তাদের যখন এই শাস্তি দেওয়া হচ্ছে, অবশ্যই হিট অ্যান্ড রান অন্যায়, গুরুতর অপরাধ, এবং তার বিরুদ্ধে সরকারের অবশ্যই কড়া কোনো আইনি পদক্ষেপ নেওয়া উচিত, অবশ্যই। কিন্তু বিল পাশ করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। তারা কেন সংসদে আজকে নিজেদের মতো বিলগুলোকে পাশ করিয়ে নিল? বেশ 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 146 জন সাংসদ, 146 একটু জন সাংসদ বলছি, সাসপেন্ড একটু একটা কথা শুধু যোগ করবো এর সাথে শান্তমদা, যে আজকে যে ট্রাক লরির ধর্মঘট, এই ধর্মঘটের ফলে আগামী দিনে সবজি, ডিম, তরিতরকারি যেইভাবে দাম বাড়বে, মাছ যেইভাবে দাম বাড়বে, এই দাম কিন্তু এমনি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তার মধ্যে সাধারণ মানুষের নাগালে মানে ছোঁয়াতে আসবে না। রাইট। স্বপন পালের কাছে যাব। দেখুন, আইনের চোখে সকলেই সমান। যে অন্যায় করবে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। কে এমএলএ, কে এমপি, কে মিনিস্টার, এটা কোনো কথাই হতে পারে না।
কারণ সেই জন্য উনি যে ঘটনা বিভূষণ ঘুরে বেড়াচ্ছে, শুনুন না, সেই জন্য অজয় মিশ্রের ছেলে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আপনাদের এইটাই সমস্যা, আপনার এটাই আপনাদের সমস্যা। বেশ, নারায়ণ স্বপন পালের বক্তব্য শুনতে আমি সুস্মিতা দি, এটাই স্বপন তো পাল, আপনার স্বপন পালের সমস্যা, বক্তব্য এটাই রেখে আপনার নিন, তারপরে সমস্যা। আসবো। মানসিকতা চেঞ্জ আসবো, করুন। বলুন, এর জন্যই স্বপন। আপনারা পার্লামেন্টে স্বপন সেদিন বলুন। বিল পাসের সময় থাকতে পারেননি, এই আপনাদের চিৎকারের জন্য। আপনারা কোনো কাজ করতে দেবেন স্বপন না, দা, করতে তুমি পারবেন না, বিরোধী করবেন না। যখন কেউ করতে চাইবে তখন না তাদেরকে বাধা দেবেন। যখন আমি বলছিলাম তখন অত চাপ দিচ্ছিলে কেন? ও স্বপনদা, যখন আমি বলছিলাম ডিস্টার্ব করছিলে কেন? তোমরা কি রাজত্ব করছো বলে সবাইকে দাবিয়ে দেবে? সবাইকে দাবিয়ে দেবে? যখন আমি বলছিলাম তখন ডিস্টার্ব করছিলে কেন? এইগুলো আপনাদের তুমি অনেক আগে সবাইকে মনে হওয়া ডিস্টার্ব উচিত করবে, ছিল। তোমায় কেউ ডিস্টার্ব করবে না কেন? বেশ, এটা বেশ, মেনে বেশ, নেওয়া বেশ। উচিত ছিল। জয়দেব, ঠিক জয়দেব, আছে, জয়দেব, আপনাদের আমার হাতে উচিত ছিল। আমার হাতে সাসপেন্ড করার মাইক ক্ষমতা নেই, বলা উচিত ছিল। আমার হাতে সাসপেন্ড করার ঠিক আছে, ক্ষমতা আপনাদের নেই, আর এটা এটা মনে পার্লামেন্ট রাখা আছে। উচিত। আমি আসছি, আমি আসছি, দাদাগিরি চলবে আমি না আসছি। বাংলার মাটিতে। জয়দেব আসবো, জয়দেব আসবো, জয়দেব আসবো, জয়দেব আসবো, দাদাগিরি চলবে না জয়দেব আসবো। আমি দুটো বাংলার অত্যন্ত মাটিতে। ভাইটাল প্রশ্ন, দাদাগিরি বাংলার অত্যন্ত মাটিতে ভাইটাল করবে না। প্রশ্ন, বাংলা অত্যন্ত আপনি ভাইটাল বলে প্রশ্ন আমি রাখেন রেখেছি। আমি স্বপন পালের কাছ থেকে আপনি উত্তরটা নেব। আপনি জয়দেব, 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 দিকে আমাকে সবাইকে দাবাচ্ছিলেন কেন? জয়দেব, শান্তি, জয়দেব, আপনি শান্তি, ঠিকা শান্তি, নিয়েছেন? শান্তি, 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 শান্তি। আমি স্বপন পালের বক্তব্যটা শুনিনি। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি। স্বপন পাল, এবার আইন চেঞ্জ হবে, তার জন্য শাস্তি হবে, তার জন্য ট্রাক চালকরা ধর্মঘট করবে, এগুলো চলতে পারে না। সবজির দাম বাড়বে কিনা, সবজির দাম কমবে কিংবা তার জন্য একজন হিট অ্যান্ড রানে মেরে দেবে, 10 জন মানুষ মারা যাবে, তার জন্য আমি আইন চোখ বুজে থাকবে, এটা হতে পারে না। যার জন্য সংশোধন করা হয়েছে, পড়বে সে তো একই সঠিকভাবে অপরাধে সংশোধন অপরাধী। হয়েছে। এবং মন্ত্রীর ছেলে কবে তাতে ধরা যেই হোক, পড়বে? প্রত্যেকের সাজা হবে। অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি কবে ধরা পড়বে? আইন তো হয়ে গেছে। কবে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে? দেখুন কারণ না, আজকে যদি একটা ট্রাক চালক, প্রাক্তন আজকে শিক্ষামন্ত্রী একটা জেলে ট্রাক আছে, চালক যদি দোষ করে, দেখেছেন কত মন্ত্রিসভার মন্ত্রীরা জেলে আছে, এমপিরা জেলে আছে। তার মানে প্রশ্নটা এই জায়গায় এসে উঠছে, তার মানে প্রশ্নটা এইখানে এসে উঠছে যে হিট অ্যান্ড রান যদি হয় তাহলে সবাই 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 আইনের চোখে সবাই সবাই এক। তাহলে এটাই কোথায় আশিস টেনি? রাইট। আমি ঠিক সেই জায়গা থেকে কোথায়? আসতে চাইছি। সেটা হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে যে আইনের চোখে সবাই এক, কিন্তু সবাই এক হচ্ছে না। আর অন্যদিকে এই ট্রাক চালকদের যে ধর্মঘট বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে এবং সেটা বেশ বড়সড় আকারেই শুরু হয়েছে, এককাট্টা হয়েই তারা পথে নেমেছেন। তার ফলে কিন্তু সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধিটা আরও একটা বড়সড় সমস্যা হয়ে দেখা দেবে। এটা কি এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, সরকারের কাছে। শান্তম জয়দেবদা স্বপনদার কথায় বিঘ্ন ঘটাচ্ছিলেন এই দাবি করে। স্বপনদা তার বলার সময় বলেছিলেন, আমি কারো বলার সময় কিছু বলিনি, আশা করি জয়দেবদা ইন্টারফিয়ার করবেন না। এখন আমার আজকে খুব আশ্চর্য লাগলো যখন কংগ্রেসের বন্ধু ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যাকারীকে কার্যত সমর্থন করলেন। কংগ্রেস কেন বাংলায় শূন্য হয়ে গেছে এবং কংগ্রেস কিভাবে সন্ত্রাসবাদের পথে চলছে? যে কংগ্রেস একসময় গান্ধীবাদী ছিল এখন রাহুল গান্ধীবাদী। আমাদের থেকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে বেশি ভালোবাসেন। কাউকে বলতে দেবেন না, শুধু এটা কি আপনি ফোন করেছেন নাকি? আপনি কি এটা ফোন করেছেন যে কাউকে বলতে দেবেন না? হয়ে গেলে বলবেন। আপনি কি বলতে চাইছেন? আপনি কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি বলতে চাইছি এটাই যে আপনি কাউকে বলতে দেবেন না। বেশ, এরপরে তো আপনার বলুন। বক্তব্য সময় তবে আমার আপনি মনে হয় না বলতে সুস্মিতা বিশ্বাস সেরকম ভাবে সমর্থন করেছেন। যাই হোক, তার পিছনে কারণ ছিল, এটাই বলেছেন। বেশ, না আমি একটা অনুরোধ করেছিলাম কংগ্রেস পন্থীরা আমার কথার সময় যাতে একটু বিঘ্ন না ঘটে। আমি কারো বলার সময় বলিনি, তিনি চুপ করে থাকতে পারলেন না। তো যাই হোক, আমি যেটা বলছি, কংগ্রেস একসময় গান্ধীবাদী ছিল, এখন রাহুল গান্ধীবাদী হয়ে গেছে। এই পরিবর্তনটা এসছে। এবার প্রশ্নটা হচ্ছে এই যে সংসদে কিভাবে আইন পাস হয়েছে, সেটা যদি বেআইনি হয় সেটা কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে, কিন্তু ট্রাক ড্রাইভাররা যেটা নিয়ে আন্দোলন করছে, যেভাবে দাম বাড়ানোর চেষ্টা করছে জিনিসপত্রের আন্দোলন, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের, সেই ইস্যুটা কিন্তু উনি সমর্থন করেন না এটা স্পষ্ট হলো না। সুস্মিতা কি মনে করেন ট্রাক ড্রাইভাররা যে 10 বছরের সাজা হচ্ছে হিট অ্যান্ড রান কেসে, সেক্ষেত্রে তার প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদটা ঠিক না ভুল? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর জয়দেবদার প্রশ্নে বলি, ওই যে কি একজন মানুষ মেরে কিছু মানুষকে কৃষকদের চলে গেছেন, তা এই ঘটনাটা ঘটেছিল এই আইনটা বলবৎ হওয়ার আগে। আমি যতদূর বুঝি, আমি আইনজ্ঞ নই, কিন্তু যতদূর বুঝি আইন বলবৎ হওয়ার পরেই যারা অপরাধ করবেন তার এই 10 বছরের সাজাটা প্রাপ্ত হবে। এটা মনে হয় জয়দেবদার বোঝা উচিত। এই আইনটা তখন অ্যাডপ্ট হবে।
না, আপনি adopt 10 হতে পারে বছর না। আগে হবে না, ফোন করলেন। হবে না, 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 হবে না, বাবু। হবে না, আইনটা হবে একটু না। পড়ুন, একটা আইনটা একটু আরে পড়ুন, একটা আইনটা একটু মামলা পড়ুন। যদি আমি পড়েছি, এটাই আপনার যাদববাবু আপনাকে আমি সমস্যা। আইনটা শিখিয়ে দিচ্ছি, কিছু শুনুন। জানবেন না, তিন বুঝবেন বছর না, আপনি আইনজীবীদের বলে যাবেন। মামলা আপনি চলছে, আইনজীবীদের তার আইন CRPC শেখাবেন? কি হবে বলুন, বলুন, না, বলুন না, না, আলোচনা করুন না, আলোচনা না, না, করতে এসেছেন মমতা তো, বন্দ্যোপাধ্যায় চাপিয়ে দেবেন না। রবীন্দ্রনাথের মতো কবিতা না, লেখেন না, বলে, আপনি শ্রী ফালতু কথা চৈতন্যের বলা মতো বন্ধ করুন। আমাকে অবতার বলুন, বলে একটা মামলা চলছে 3 আমি বছর অনুরোধ ধরে, করেছিলাম জয়দেবদাকে একটু চুপ বলে থাকতে, 20 বছর ধরে কোথায় যাবে? এটাই বলুন। সুস্মিতা দি জয়দেবদা না, দুজনেই ভুলভাল বললে তো চুপ করা যায় না, না বেশ, cross discussion ভুলভাল আসলে বললে বিতর্ক- চুপ করা যায় বিতর্ক না। জমে ওঠে এরকম আপনি ভাবে। ভুলভাল কিন্তু বলছেন, বিষয়টা টেনিকে বিষয়টা অন্য, চেনেন না। বিষয়টা অন্য। আপনি সন্ত্রাসবাদীদের টেনিকে চেনেন সমর্থন না। করছে বলেন স্বপনদা বলেছিলেন, এইটাই হ্যাঁ, প্রমাণ করলাম। ডবল আপনি ইঞ্জিনের হাই সরকার নিউজে যে বসে ব্যর্থ সেটা বললেন না। সন্ত্রাসবাদীদের কি করে চুপ সমর্থন করে করবেন, থাকি? আর ডবল স্বপনদা ইঞ্জিনের চুপ সরকার থাকবেন, যে এটা হয় কি করে? মণিপুরকে শান্ত না, না, করতে জয়দেব দা, পারছে না পরের দিন সেটা বললেন পরের না। দিন যে আপনি একটি জনপ্রিয় চলচ্চিত্রে এক মিনিট মণিপুরকে শান্ত করতে পারছে না। সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদীদের কাজ নীলাদ্রি করেছে। শান্তি, জয়দেব ডবল শান্তি, ইঞ্জিনের সরকার কি করেছে? ডবল ইঞ্জিনের একটি সরকার জনপ্রিয় কি করেছে? চলচ্চিত্রে সন্ত্রাসবাদীরা তো এক চরিত্র, সন্ত্রাসবাদীদের কাজ করেছে। একটি ডবল জনপ্রিয় ইঞ্জিনের চলচ্চিত্রে সরকার একটি কি চরিত্র করেছে? একবার বলেছিল আইন থাকলে আইনের ভাগও আছে, আর সেই please, ভাগগুলো ওনাকে অনেকেই পেরিয়ে যান, সন্ত্রাসবাদের সেরকমটা আমরা সমর্থক দেখেছি ভারতের বলবেন। কারণ উনি সংসদীয় আজকে গণতন্ত্রে। সন্ত্রাসবাদকে সমর্থন করছেন, সেই জন্যই স্বপনদা প্রতিবাদ বেশ করেছেন। বেশ বেশ উনি বেশ। যদি আমি এই উল্টোপাল্টা বিতর্ক বকেন, এই প্রতিবাদ বিতর্ক করবেন এই জয়দেব। আমি বিতর্ক বারবার এই বিতর্ক বলেছি, শেষ হবে না, এই বিতর্ক শেষ হবে না, ডবল ইঞ্জিনের কিন্তু আমরা একটুখানি সরকার বিষয়ের মধ্যে বেশি থাকবার চেষ্টা সন্ত্রাসবাদ করব। সমর্থন করে, আমরা তাই জন্য সন্ত্রাসবাদীদের কবজা করছে না মণিপুরে। মণিপুরে আগুন জ্বলতে দিচ্ছে বিজেপির সরকার, কারণ বিজেপি সরকার সন্ত্রাসবাদেতে মদত দেয়। বিজেপি গুরুতর অভিযোগ, সন্ত্রাসবাদীকে গুরুতর অভিযোগ। স্বপন পাল, কারণ স্বপন তারা পাল মণিপুরে কাউন্টার করবেন। সন্ত্রাসবাদ দমন করছে না, স্বপন পাল ইচ্ছা কাউন্টার করে। করবেন। তারা জয়দেব জয়দেব সরকার জয়দেব চাইলে জয়দেব তারা সব করতে আমি পারে। স্বপন পালের কাউন্টার কেন চেয়েছি, করছে স্বপন না পালের কাছে বিজেপি থেকে কাউন্টার করতে সন্ত্রাসবাদ দমন? চেয়েছি, স্বপন পালের কাউন্টার চেয়েছি, স্বপন পাল। একদম ঠান্ডা। জয়দেবদা একটু বোধহয় ঠান্ডা। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। স্বপন পাল, স্বপন পাল না, ব্যক্তিগত আক্রমণ নয়, আমি আগেই বলছিলাম, শুরু নীলাদ্রি ব্যক্তিগত দা, আক্রমণ নয়, ব্যক্তিগত ব্লুটুথ আক্রমণ থেকে এসছি, সবে তো ব্লুটুথ থেকে এসছি। বেশ, বেশ। দাঁড়াও, 2024 এখনো বেশ, বাকি। বেশ, 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 এখনই বেশ। আমায় পাগলা বানিয়ে দিলে। আমি ব্যক্তিগত আক্রমণ করতে মানা করেছিলাম, আমি ব্যক্তিগত আক্রমণ করতে নিষেধ করেছি। 2023 তো বেশ, পাকিস্তানি বেশ, বানিয়েছিলে, বেশ, 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 এবার বেশ, বেশ, বেশ। 2024 আমি স্বপন পালের কাছে যাবো। স্বপন পাল, সন্ত্রাসবাদী মদত দিচ্ছেন আপনারা, এখনো পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 200, এখনো পর্যন্ত 60,000-এরও মানুষ ঘর ছাড়া মণিপুরে, কন্ট্রোল করতে পারছে না কেন সরকার? জয়দেবদার প্রতি সহানুভূতি ছিল স্বপন যে পাল, আগামী স্বপন দিনে পাল, মানুষের স্বপন পালের বক্তব্য শুনবো, স্বপন পালের বক্তব্য। নীলাদ্রি, নীলাদ্রি, জয়দেব প্লিজ। লাশের ওপর দাঁড়িয়ে, জয়দেব, বাবরি নীলাদ্রি, মসজিদের প্লিজ। ওপর দাঁড়িয়ে জয়দেব, লাশের নীলাদ্রি, রাজনীতি প্লিজ। করেই তো বিজেপি প্লিজ, ক্ষমতায় প্লিজ, এসছে। প্লিজ, প্লিজ, ওই প্লিজ। লাশের রাজনীতি অভিযোগ করে হয়েছে, বিজেপি অভিযোগের ক্ষমতায় উত্তরটা এসছে। শুনুন, অভিযোগের উত্তরটা শুনুন। স্বপন পাল, জয়দেব বাবু, 1 মিনিট আনইন্টারাপ্টেড দিলাম আপনাকে, স্বপন পাল। 1 মিনিট মণিপুরের যে আনইন্টারাপ্টেড। সমস্যাটা, এটা আজকের সমস্যা নয়, এটা স্বাধীনতার পরের থেকেই সমস্যা। কংগ্রেস সরকার বহুদিন শাসন করেছে, কিন্তু মণিপুরের সমস্যাটার বিষয়ে কখনো তারা মাথা ঘামায়নি। দিনের পর দিন এই সমস্যাটা চলতে গেছে, এটা আজকের সমস্যা নয়। এর ইতিহাস যদি আপনি দেখেন তো এটা দেখবেন বহু দিনের পুরনো একটা সমস্যা। এবং বিশেষ করে যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে রায়গুলো বেরোলো, সেই সময় সংকটগুলো আরও এরা কিছু কংগ্রেস বলুন বা অন্যান্য দলগুলো, তারা আরও এত মদত দিয়ে এই যে সমস্যাগুলো তৈরি করলো, যে প্রচ্ছন্নভাবে যদি মদত না দিত তাহলে কিন্তু এটা আরও কঠোরভাবে দমন করা যেত মণিপুরের সমস্যাটাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের থাকলে ভারতের আইন মানতে হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে জাজমেন্টগুলো দিচ্ছে সেখানে মানতে হবে, কিন্তু কিছু দল বলছে, মদত দিচ্ছে যে না এই আইন মানার দরকার নেই, সুপ্রিম কোর্ট কি বলেছে মানার দরকার নেই, হাইকোর্ট কি বলেছে মানার দরকার নেই। এই মদত দেওয়ার জন্য কিন্তু মণিপুরের সমস্যাটা আজকে জটিল আকার নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এতগুলো লোক, নিরীহ লোক মারা যাচ্ছে। কংগ্রেসকে বলার দরকার, জয়দেব বাবুকে বলার দরকার যে এই যে সমস্যাটার জন্য যে কেন আমি আরেকটা আনইন্টারাপ্টেড বক্তব্য নেব। বিরোধীদের দিকে আঙুল উঠছে যখন, প্লিজ প্লিজ শান্তি 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 শান্ত শান্ত শান্ত, একটু জল খান, জল খান, জল খান। জয়দেব ঘর একটু জল খান, স্বপন পাল একটু জল খান। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাবো 1 মিনিটের জন্য, 1 মিনিট আনইন্টারাপ্টেড। সুস্মিতা বিশ্বাস, বিরোধীদের দিকে আঙুল উঠছে।
এক নম্বর হচ্ছে নীলাদ্রি বাবু তখন বলতে বলেছিলেন আমরা সন্ত্রাস বিরোধী পক্ষে থাকি, সন্ত্রাসবাদীদের পক্ষে, এবং সন্ত্রাসবাদী আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদীদেরও নাকি আমরা সমর্থন করছি। তাই সব মনে করিয়ে দিতে চাই নীলাদ্রি বাবু এবং স্বপন বাবুকে, আজকে ইন্দিরা গান্ধী যেভাবে পাকিস্তানকে দ্বিধা বিভক্ত করে যেভাবে সারা বিশ্বের ভৌগোলিক চিত্রটাকে বদলে দিয়েছিলেন, ওনার সেটা আগে মনে করা উচিত। এইরকম টুকটুক ম্যায় ম্যায় টুটু ম্যায় ম্যায় করে সার্জিক্যাল স্ট্রাইকের এইরকম সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষে ভারতের কি লাভ হলো? আনইন্টারাপ্টেড স্বপন পাল। দ্বিতীয় নম্বর হচ্ছে লাভটা কি হলো? ভারতের কত সেনাবাহিনী মারা গেছিল, কত ক্ষয়ক্ষতি হচ্ছে যে কুকি এবং এই কথাটা হচ্ছে। আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই বিজেপি সরকার টোটালি ব্যর্থ। মুখ্যমন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা একটা বক্তব্য রাখছে না, নির্লজ্জের মতো লুকিয়ে বসে থাকছে। তাদের সবার আগে সবার সামনে জনগণের সামনে এসে বলা উচিত, জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা এই সন্ত্রাসবাদীদের রুখতে পারছি না, আমরা ব্যর্থ, আমরা সরকার চালাতে পারছি না। এখানে এখনই রাষ্ট্রপতি আসলে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, একটা কথা শুধু অ্যাড করতে চাই, নীলাদ্রি বাবুকে এই কথাটাও বলতে চাই, নীলাদ্রি বাবু আমরা হচ্ছে সেই দল যেই দলে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী তার বাবার আসল খুনিকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছিল, বলেছিল না তার সে বাঁচুক, সে তার সংসারের জন্য বাঁচুক, সে পৃথিবীর মধ্যে বেঁচে থাকুক। সুতরাং আমরা হচ্ছে সেই দল যারা আত্মত্যাগ করতে জানি, যারা ইংরেজদের কাছে মুখে লেখা দিই না। আমরা ইতিহাস জানি, ইতিহাসে ঢুকে পড়লে বর্তমানের দিকে তাকাতে ভুলে যাবো আমরা। ইতিহাসের দিকে যদি বেশি ঢুকে পড়ি তাহলে বর্তমানের দিকে তাকাতে ভুলে যাব। আর এটাই বোধহয় যারা আপনাদের বিপক্ষে আছেন, বিরুদ্ধে আছেন, তারা বোধহয় সেরকমটাই চান, বারবার ইতিহাসের দিকে ঠেলে দিতে, যাতে বর্তমান থেকে এক মিনিট সুস্মিতা বিশ্বাস, এক মিনিট সুস্মিতা বিশ্বাস, ইতিহাসের দিকে এত বেশি তাকাবেন না, তাহলে বর্তমানের দিকে তাকাতে ভুলে যাবেন। আর বর্তমানটা কিন্তু সাংঘাতিক, বর্তমান কিন্তু বর্তমান আপনার ভবিষ্যতের রূপরেখা গড়ে দেবে। আর সেই দিকটাতে তাকাতে যাতে না পারেন তার জন্য ইতিহাসের দিকে বারবার মুখ ঘুরিয়ে দেওয়া হয়। আপনারা এটা বোধহয় আপনাদের বুঝবার, এটা হাই টাইম, ইটস হাই টাইম। 2024 লোকসভা নির্বাচনে আর একটা ইস্যু কি হতে চলেছে? তৃণমূল কংগ্রেসের ভেতরে যারা এই মুহূর্তে জোটের অর্থাৎ বিরোধী জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, সেই তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা দোলাচলের গন্ধ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। আমি একদম শেষে এই বিষয়টাতে একটুখানি ঢুকতে চাইছি। 1 মিনিট আনইন্টারাপ্টেড সময় দেবো আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে, এবং বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম মন্তব্য করছেন। সেই মন্তব্যে কি পরিস্থিতি আরো জটিল হচ্ছে ইমিডিয়েটলি, এক্ষুনি কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এগিয়ে এসে কিছু বলা দরকার বলে মনে করছেন? ঠিক কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। 1 মিনিট আনইন্টারাপ্টেড। শান্তম, সুস্মিতা দিরা হাই নিউজে বসে মমতার বিরোধিতা করেন, আর সোনিয়া গান্ধী মমতার সাথে মিটিং করেন। এই দ্বিচারিতা তো আমরা অতীতেও দেখেছি। এবার তৃণমূলের মধ্যে যখন কোনো দোলাচল হয়, মানে যখন কুণাল ঘোষ মমতাপন্থী নেতাদের বিরুদ্ধে বলেন, ববি হাকিমের বিরুদ্ধে বলেন, আর অভিষেক গিয়ে মমতার সাথে মিটিং করেন, আপনারা তো চিন্তিত হন কেন? আসল ব্যাপারটা হচ্ছে এই INDI জোটের প্রতিটা শরিকের মধ্যে একটা দ্বিচারিতা আছে। CPM এর সাথে কংগ্রেসের লড়াই কেরালে, আর বাংলায় তারা হাত ধরাধরি করে লড়াই করে। মমতা দাবি করে CPM বিরোধী সে, আর সীতারাম ইয়েচুরির সাথে মমতা সোনিয়া একসাথে বসে মিটিং করে। এটা তো আমরা দেখেছি। কংগ্রেস বলে তারা গান্ধীবাদী। সুস্মিতা দি একটা খুব সুন্দর কথা বললেন। তিনি বললেন তিনি ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যাকারীদের নাকি ক্ষমা করে দিয়েছেন। তাকে মনে করিয়ে দিই, মহাত্মা গান্ধীর হত্যাকারীর কিন্তু ফাঁসি হয়েছিল, তখনকার কংগ্রেস সরকার ছিল। আর আজকে সন্ত্রাসবাদের সমর্থক যে সুস্মিতা দিরা, তিনি আবার প্রমাণ করলেন তিনি তার ফাঁসি চাননি, তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন সন্ত্রাসবাদের সত্ত্বেও। সন্ত্রাসবাদীর প্রতি তার পক্ষপাতিত্ব সুস্মিতা দিদির। আর ইন্দিরা গান্ধীর কথা প্লিজ বলবেন না। আজকে উনি ইন্দিরা গান্ধীর হত্যাকে সমর্থন করেছেন, ইন্দিরা গান্ধীর অ্যাচিভমেন্টের কথা প্লিজ বল। স্বপন পালের কাছে যাবো। 1 মিনিট আনইন্টারাপ্টেড। স্বপন পাল, আনমিউট করতে হবে। মিউট হয়ে রয়েছেন আপনি, মিউট হয়ে রয়েছেন, আনমিউট করুন। আপনার 1 মিনিট। তৃণমূলের এগুলো ঘরোয়া ব্যাপার, এই বিষয়ে আমার কিছু বলারও খুব নেই। তবে আমার যেটা মনে হয় যে মমতা ব্যানার্জি যেমনি কংগ্রেসের ঘরে একটা ছোট্ট আগুন জ্বালিয়ে দিয়ে এসছেন, যে প্রধানমন্ত্রী কি হবে জিজ্ঞেস করা না সত্ত্বেও উনি বলে দিয়েছেন কারোর নাম, যে একে প্রধানমন্ত্রী প্রজেক্ট করা হোক। তো এটাই আবার সুস্মিতা দিটা কংগ্রেস হয়তো এই
নিজেদের মানে এই অভিষেকের মধ্যে, মমতা ব্যানার্জির মধ্যে, দলের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন কিনা সুকৌশলে, যে তুই এটা করেছিস আমি ওটা করতে পারি কিনা। হতেই পারে এটা এদের মধ্যে একটা গট আপ গেম চলছে, কে কত আগে লড়াই করাতে পারে। দেখুন আজকে তৃণমূল তাদের দ্বন্দ্ব নতুন পুরনো নব্য এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি যে মানুষের দৃষ্টিগুলো, পশ্চিমবঙ্গের যে সমস্যা, যে চাকরি চুরি হচ্ছে, চাল চুরি হচ্ছে, গম চুরি হচ্ছে, তিলপা চুরি হচ্ছে, সেই সমস্যাগুলোর থেকে দৃষ্টি সরাবার জন্য তারা এই নিজেদের মধ্যে ঘরোয়া একটা গোটা গেম খেলছে, কারণ এছাড়া কিছু নয়। যে মানুষের দৃষ্টিকোণ আজকে মানুষ চাইছে যারা চুরি করছে, কয়লা চুরি করেছে, চাল চুরি করেছে, বিভিন্ন এই যে টিএমসির বড় বড় নেতারা আজকে জেলে যাওয়ার সম্মুখীন হচ্ছে, বারবার সিবিআই ইডি ডাকছে, সেই দিক থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্যই এরকম একটা গট আপ গেম নিজেদের মধ্যে খেলছে বলে আমার মনে হয়। লোকসভা নির্বাচনের আগে সেটা কতদূর প্রভাব বিস্তার করবে আমি 1 মিনিট শুনবো সুস্মিতা বিশ্বাসের কাছ থেকে। সুস্মিতা, প্রথমে নীলাদ্রিবাবুকে বলি, নীলাদ্রিবাবুকে পশ্চিমবঙ্গের প্রশ্ন তুললেও কংগ্রেসে চলে যান উনি, সর্বভারতীয় কংগ্রেসে। যাই হোক, আমি খুব দুঃখ সহকারে জানাচ্ছি নীলাদ্রিবাবুকে বলবো এই নোংরা রাজনীতিটা বন্ধ করতে। ইন্দিরা গান্ধীর কথা তুলে প্লিজ এই নোংরা রাজনীতিটা করবেন না। সবাই জানে আপনারা খুব নোংরা রাজনীতি করেন, বিজেপির মতো নোংরা রাজনীতি করতে আর কেউ জানে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকে বাংলার বুকে যেটা হচ্ছে, দেখুন অভিষেক ব্যানার্জি অজিত পাওয়ার হবে নাকি অভিষেক ব্যানার্জি একনাথ শিন্ডে হবে সেটা আমাদের দেখার বিষয় না, কারণ সেটা হচ্ছে তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। তবে অভ্যন্তরীণ ব্যাপার যেভাবে কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জির হয়ে মাঠে ময়দানে খেলতে নেমেছে, অপরদিকে সুব্রত বক্সিদের মতো সিনিয়র লিডাররা যারা কিনা মমতা ব্যানার্জির হয়ে খেলতে নেমেছেন, খুব অদ্ভুত লাগে। ফিরহাদ হাকিম যখন মমতা ব্যানার্জির হয়ে বলেন তখন আমার সেই দিনকার কথা খুব মনে পড়ে, যেদিন ফিরহাদ হাকিম টিকিট না পেয়ে মমতা ব্যানার্জি টিনের চালে গিয়ে ঢিল মেরেছিল এবং লরি লরি লোক নিয়ে গিয়ে সেখানে ভিড় করেছিল। সেই জায়গাগুলো এই 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 মানে কাটা ছোড়াছড়ি আমরা বহু দেখেছি। সুতরাং এখন বিষয়টা হচ্ছে সেই জায়গা না, এখন বিষয়টা হচ্ছে মানুষের বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে কথা বলার সময়। কিন্তু আজকে সেই জায়গায় খুব দুঃখ লাগছে যে সেই জায়গায় আজকে তাদের দলের অভ্যন্তরীণ কোন্দল রাস্তায় নেমে এসছে। আজকে সমস্ত মিডিয়ার এটা একটা মুখরোচক গল্প। আর বিকল্প রাজনীতি হতেই পারে, হয়তো এরম দিনও আসতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রজেক্টেড চিফ মিনিস্টার বিজেপি, হতে পারে। বিকল্প রাজনীতির কথা আবার তুললেন সুস্মিতা। এরকমও তো হতে পারে যে আমি জয়দেবের কাছে আসবো, আনইন্টারাপ্টেড করব আমি জয়দেব ঘরের কাছে আসবো। তৃণমূলের ঘরে ঝামেলা পাকিয়েছে, আপনারা স্বপ্নে পোলাও করেন, আপনারা নোংরা রাজনীতি করতে করতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন। বেশ উত্তেজিত হবে না। আনইন্টারাপ্টেড বক্তব্য আবার এখনো একজনের নেওয়া বাকি আছে, তিনি জয়দেব ঘরের কাছে যাব। 1 মিনিট আপনার। দেখুন, নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রণাম না করলে নীতিন গডকরিকে যেরকম পার্লামেন্টারি বোর্ড থেকে ছেঁটে ফেলে দেওয়া যায়, এবং যেখানে ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে জোড়হাত করে দাঁড়িয়ে থাকে, এগুলো দৃষ্টিকটু, গণতন্ত্রে এগুলো ভালো লাগে না। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো সর্বত্রই গণতন্ত্র, নবীন প্রবীণ সবার মধ্যেই তো দেখছি গণতন্ত্র। সবাই সবাইকে এগিয়ে প্রতিস্পর্ধা দেখাচ্ছে, যোগ্যতমের উদ্বর্তন, এটাই তো ডারউইনিজমে যে যোগ্য সে তার স্থান করে নেবে। প্রবীণ তার দমে তার জায়গা করে নিতে চাইছে, নবীন তার দমে তার জায়গা করে নিতে চাইছে। কোথাও কাউকে দাবিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, আস্ফালন করা, স্পর্ধা দেখানো নেই। নবীনরা চাইছে প্রবীণদের থেকে এগিয়ে যেতে, প্রবীণরা চাইছে নবীনদের থেকে এগিয়ে থাকতে। এই লড়াই তো গণতান্ত্রিক প্রয়াস, এর লড়াই তো সংগঠনের প্রয়াস, এই লড়াই তো যুগে যুগে হয়ে এসছে। এই লড়াই না থাকলে যে কোনো সংগঠন আগে হৃষ্টপুষ্ট বৃদ্ধি পাবে কি করে, শ্রীবৃদ্ধি পাবে কি করে? যদি ওই মেজরিটেরিয়ান অথরিটেরিয়ান মোদি যা বলবে তাই হবে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী যা বলবে, হাইকমান্ড যা বলবে তাই হবে, এটা তো নেই। তৃণমূল কংগ্রেসে কোনো হাইকমান্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, সুব্রত বক্সিও বলছে, কুণাল ঘোষও বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, সবাই বলছে, কেউ কাউকে দাবিয়ে দেবে না। এখানে চলবে যেটা সবার কথা, সবাই মিলে তৃণমূল কংগ্রেস করবে। সেখানে একটা নিচু তলার কর্মীও বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে, ফিরহাদ হাকিমও বলবে, অরূপ বিশ্বাসও বলবে, সুব্রত বক্সিও বলবে। সবাই মিলে দল করবে, সবাই মিলে মানুষের জন্য লড়াই করবে। এই দলটা কারুর পৈতৃক সম্পত্তি নয়, সেটা তৃণমূল কংগ্রেস প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি। কংগ্রেস রাহুল গান্ধী খুব সংক্ষেপে সময় একদম নেই।
সময় একদম নেই। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই নীলাদ্রি 10 সেকেন্ড। এটাই গণতন্ত্র, এটাই তৃণমূল কংগ্রেস প্রমাণ করে। নীলাদ্রি 10 সেকেন্ড। দলে নীলাদ্রি রয়েছে এবং 10 এই সেকেন্ড। দল নীলাদ্রি সবাইকে নিয়ে চলতে জানে, বেশ, কেউ কাউকে দাবিয়ে দিতে জয়দেব পারে না। বক্তব্য শুনেছি আমি। নীলাদ্রি কি বলতে চাইছেন শুনুন। নীলাদ্রি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে, জয়দেব ঘর বলবেন, ঠিক আছে, কিন্তু জয়দেব ঘর, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা তো এক নয়। জয়দেব দা সবার যতই ক্ষমতা বলুন, এক। কে বলেছে এসব হাইপোথেসিস কথা? ক্ষমতা এক উনি- নয়। আপনি না, তৃণমূল করেন, আপনি কি- তৃণমূলের কি জানেন? আপনি- তৃণমূলের কি আপনি আপনি কি- সদস্য? আপনি আপনি কি তৃণমূল করেন? কমেন্ট করার কে? আপনি কি জয়দেব বাবু, সদস্য? আপনি তৃণমূল সম্পর্কে কমেন্ট করার কে? তৃণমূলের বাংলার কোন সাধারণ জিনিসটা মানুষ। জানেন? কোন সাংগঠনিক বৈঠকে গেছেন? আপনি তৃণমূল গেছেন? কংগ্রেসের সবার কথা নেওয়া হয়। আপনি যত আপনি মমতা গেছেন? বন্দ্যোপাধ্যায়, বেশ, অভিষেক বেশ, বন্দ্যোপাধ্যায়, বেশ, সুব্রত বেশ, বক্সী, কিন্তু আপনি লোকসভা গেছেন? নির্বাচনে তাহলে এই রাজনৈতিক দলের ভেতরে যে বিশ্লেষণ জটিলতা, সেই করেন কেন? জটিলতা কতটা প্রভাব আমি- ফেলবে সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত রয়েই গেল। সেই প্রশ্নের উত্তর যদি মেলে তাহলে ভালো কথা, না হলে কিন্তু সত্যি সত্যি বেশ খানিকটা চিন্তার কথা হতে পারে এবারের এই নির্বাচন। কারণ লোকসভা নির্বাচনে এই মুহূর্তে কোমর বেঁধে নেমেছে রাজ্যের শাসক দল। সেখানে তাঁদের শক্তি বৃদ্ধি হবে নাকি দলের অভ্যন্তরের এই অশান্তির যে ছবিটা বারবার সামনে চলে আসছে বিভিন্ন নেতা নেত্রীর কথায়, সেটা বেশ খানিকটা প্রভাব ফেলবে, সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ আজকের আলোচনায় থাকবার জন্য। এই আলোচনা হয়তো আরো বড় হতে পারতো। অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ সুস্মিতা বিশ্বাস এবং অনেক ধন্যবাদ স্বপন পালকে আমাদের সঙ্গে আলোচনায় থাকবার জন্য। হ্যাঁ, এই মুহূর্তে দেশে অনেক সমস্যা, রাজ্যেও সমস্যা, আর সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে আশু। গতকাল ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনই এই আলোচনাটা আরো বেশি করে যেন সামনে চলে এলো এবং সেই আলোচনার রেশ এখনো পর্যন্ত আজকেও চলেছে। যদিও গতকাল সন্ধেবেলায় 6টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কিন্তু তারপরেও তাদের বৈঠক চলে বেশ কিছুক্ষণ ধরে। বৈঠক চলেছে এরকমটাই দলীয় সূত্রের খবর। পিসির বাড়িতে ভাইপো যেতেই পারেন, সেটাতে তো আপত্তির কিছু নেই, কিন্তু যেহেতু তারা দুজনেই দলের স্টলওয়ার্ট নেতা, একেবারে সামনের সারির নেতা, সেক্ষেত্রে আলোচনাটা হয়েছে এবং দলের অভ্যন্তরেও হয়েছে সেই সমস্ত আলোচনা। আর সেই আলোচনার বহিঃপ্রকাশ চলে এলো আজকে এবং বিভিন্ন নেতা নেত্রীর কথায় সেই বক্তব্যগুলো উঠেও এলো এবং সেই বিষয়টা বোধহয় এই মুহূর্তে হট টপিক। আমাদের রাজনীতির ছাত্র যারা, তারা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এই বিষয়টি নিয়েও আলোচনা করছি, তাই আজকের আলোচনায় এই বিষয়টিও চলে এলো। পরবর্তীতে ঠিক কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ট্রাক চালকদের ধর্মঘট কোন পথে পৌঁছয়, মণিপুরের হিংসা পরিস্থিতি শান্তিতে ফেরে কিনা, অশান্তিটা কাটিয়ে উঠতে পারে কিনা সেখানকার মানুষজন, সেখানকার প্রশাসন, সবচাইতে বড় কথা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর আজকের হাইটক এই পর্যন্তই থাকলো। নমস্কার।